আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথেই কিন্তু জড়িত, যদিও আমরা হয়তো সেভাবে ভাবি না। বিষয়টা হলো পরিকল্পনা বা প্ল্যানিং। সেটা নতুন বাড়ি বানানো হোক বা ধরুন ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া, অফিসে একটা বড় কাজ শেষ করা, সবকিছুর পেছনেই তো একটা প্ল্যান থাকে। কিন্তু কেন কিছু পরিকল্পনা এত সফল হয় আর কিছু শুরুতেই একেবারে মুখ থুবড়ে পড়ে যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা সাহায্য নেব প্রজেক্ট ম্যানেজমেন্টের দুনিয়া থেকে। আমাদের হাতে আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা পিএমআই এর একটি অফিসিয়াল কোর্স মেটেরিয়াল। এটা মূলত পিএমপি পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি, কিন্তু আমাদের উদ্দেশ্য পরীক্ষা পাশ করা নয়, বরং এর ভেতর থেকে সেই মূল ধারণাগুলো বের করে আনা, যা আমাদের বুঝতে সাহায্য করবে যে একটা সফল প্রকল্পের আসল রহস্যটা কী। আমরা দেখব কিভাবে একটা বড় কাজের জন্য রোডম্যাপ তৈরি করা হয়, আর সেই রোডম্যাপ তৈরির পেছনের মানসিকতার পার্থক্যটা ঠিক কোথায়। হ্যাঁ, আর ডিসঅরবা কিন্তু শুধু বড় বড় কর্পোরেট প্রজেক্টের জন্য নয়। আমার তো মনে হয় আজকের আলোচনা শেষে শ্রোতারা হয়তো নিজেদের ব্যক্তিগত জীবনের পরিকল্পনাগুলোকেও একটু অন্য চোখে দেখতে শুরু করবেন। কারণ মূল ব্যাপারটা হলো দুটো ভিন্ন মানসিকতার মধ্যে একটা ভারসাম্য খোঁজা। একদিকে আছে সবকিছু কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা, আর অন্যদিকে আছে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। দারুণ একটা পয়েন্ট। চলুন তাহলে এই জগতের গভীরে প্রবেশ করা যাক। প্রথমেই যে শব্দটা মাথায় আসে সেটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। শুনলেই কেমন মনে হয় বিশাল মোটা একটা ফাইল বা বই। ব্যাপারটা কি আসলেই তাই? হাহা, এই ধারণাটা খুব সাধারণ, কিন্তু সত্যিটা আরও মজার। ব্যাপারটাকে একটা বড় ছুটির পরিকল্পনার মতো করে ভাবা যেতে পারে। ধরুন, আপনার মূল পরিকল্পনা বা মাস্টার প্ল্যান হল ইউরোপ ভ্রমণ, কিন্তু এর ভেতরেও তো ছোট ছোট অনেক প্ল্যান থাকে, তাই না? ফ্লাইট বুকিংয়ের প্ল্যান, হোটেল খরচের বাজেট, কি কি দেখবেন তার তালিকা, ভিসার জন্য কি কি কাগজ লাগবে তার প্ল্যান। আচ্ছা আচ্ছা। প্রজেক্ট ম্যানেজমেন্টও ঠিক তাই। এই মূল পরিকল্পনা বা মাস্টার প্ল্যানের অধীনে থাকা ছোট ছোট প্ল্যানগুলোকেই বলা হয় সাবসিডিয়ারি প্ল্যান। যেমন স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান। তার মানে এটা একটা ফাইলের মধ্যে অনেকগুলো ছোট ছোট ফাইলের সমষ্টি। কিন্তু এর সাথে তো আরও অনেক কাগজপত্র জড়িত থাকে, তাই না? যেমন ধরুন খরচের সব রসিদ বা বিভিন্ন মানুষের সাথে যোগাযোগের রেকর্ড। সেগুলোর সাথে এই প্ল্যানের পার্থক্যটা কি? চমৎকার প্রশ্ন। এখানে একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ধরুন, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান হল আপনার গাড়ির ইঞ্জিন আর স্টিয়ারিং হুইল। এটা প্রজেক্টকে চালনা করে, দিক নির্দেশনা দেয়। আর আপনি যে অন্যান্য কাগজপত্রের কথা বললেন, যেগুলোকে বলা হয় প্রজেক্ট ডকুমেন্টস, হুম। সেগুলো হল ড্যাশবোর্ডের সব ইন্ডিকেটর, মানে স্পিডোমিটার, ফিউয়েল গেজ, টেম্পারেচার মিটার। সোর্সে ৩৩টির মতো এরকম ডকুমেন্টের কথা বলা আছে। এগুলো আপনাকে যাত্রাপথে গুরুত্বপূর্ণ তথ্য দেয়, ঝুঁকি সম্পর্কে সতর্ক করে, কিন্তু গাড়িটা চলায় ওই ইঞ্জিন আর স্টিয়ারিং। প্ল্যান হল কিভাবে করবেন নির্দেশিকা, আর ডকুমেন্টস হল সেই কাজের সহায়ক তথ্য ও রেকর্ড। এই তুলনাটা দারুণ। তাহলে এই প্ল্যানটা আসলে একটা পথনির্দেশক। সোর্সে একটা সুন্দর শব্দ ব্যবহার করা আছে, গার্ডরেল। অর্থাৎ এটা একটা সীমানা তৈরি করে দেয় যার মধ্যে থেকে দল কাজ করতে পারে। একদম। এই গার্ডরেল ধারণাটি খুব গুরুত্বপূর্ণ। এটি দলকে বিশৃঙ্খলা থেকে বাঁচায়, আবার একই সাথে সেই সীমানার মধ্যে থেকে দ্রুত এবং নমনীয়ভাবে কাজ করার স্বাধীনতাও দেয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই গার্ডরেল বা নিয়মের বেড়াজাল কি অনেক সময় দলের সৃজনশীলতাকে বা নতুন কিছু করার ইচ্ছাকে আটকে দেয় না? মানে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে বাধা পড়লে কি সবসময় সেরা কাজটা বেরিয়ে আসে? এটা একটা ক্লাসিক ডিবেট, আর উত্তরটা হলো এটা নির্ভর করে আপনি কি তৈরি করছেন তার উপর। যদি আপনি একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেন, তবে সেখানে সৃজনশীলতার চেয়ে নিয়ম আর নিরাপত্তা অনেক বেশি জরুরি। সেখানে গার্ডরেলগুলো খুব শক্ত হতে হবে। কিন্তু যদি আপনি একটা ভিডিও গেম তৈরি করেন, তবে সেখানে সৃজনশীলতা আর নতুনত্বের সুযোগ অনেক বেশি। সেখানে গার্ডরেলগুলো অনেক বেশি নমনীয় হতে হবে। ঠিক। আর এখানেই প্রজেক্ট ম্যানেজমেন্টের সবচেয়ে আকর্ষণীয় দিকটা চলে আসে। আর সেটা হলো সব প্রকল্পের জন্য এক পদ্ধতি কাজ করে না। সোর্সে ৩ ধরনের লাইফ সাইকেলের কথা বলা হয়েছে: প্রিডিক্টিভ, হাইব্রিড এবং অ্যাডাপটিভ। আমার মনে হচ্ছে আপনি এই দিকে ইঙ্গিত করছেন। ঠিক তাই। এই তিনটে শব্দ আসলে
তিনটে ভিন্ন মানসিকতা বা দর্শনকে তুলে ধরে। একদিকে আছে প্রেডিক্টিভ, যেখানে আপনি বাড়ি বানানোর আগে ইটের পর ইট গেঁথে পুরো ব্লুপ্রিন্ট তৈরি করেন। সবকিছু আগে থেকে ঠিক করা থাকে, পরিবর্তনকে শত্রু মনে করা হয়। অন্যদিকে আছে অ্যাডাপটিভ, যেখানে আপনি জঙ্গল দিয়ে রাস্তা তৈরি করছেন আর প্রতি মুহূর্তে ম্যাপটা এঁকে নিচ্ছেন। এখানে পরিবর্তনকে স্বাগত জানানো হয়, কারণ আপনি জানেনই না সামনে কি আছে। তার মানে একদিকে চূড়ান্ত নিয়ন্ত্রণ আর অন্যদিকে চূড়ান্ত নমনীয়তা। এই দুই মানসিকতার লড়াইটাই কি প্রজেক্ট ম্যানেজমেন্টের মূল চ্যালেঞ্জ? আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, একদম তাই। আমি একবার একটা সফটওয়্যার প্রজেক্টে কাজ করেছিলাম, যেখানে আমরা প্রেডিক্টিভ মডেল ব্যবহার করে 6 মাস ধরে নিখুঁত পরিকল্পনা করেছিলাম। শত শত পৃষ্ঠার ডকুমেন্ট। প্রজেক্ট শুরুর প্রথম সপ্তাহে একটা নতুন প্রযুক্তি বাজারে আসায় আমাদের পুরো পরিকল্পনাটা বাতিল করে দিতে হয়েছিল। ক্লায়েন্ট নতুন প্রযুক্তিটা ব্যবহার করতে চাইলেন। সেদিন আমি অ্যাডাপটিভ পদ্ধতির গুরুত্ব হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। আমাদের জঙ্গল দিয়ে রাস্তা বানানোর মানসিকতা দরকার ছিল, কিন্তু আমরা হাতে একটা নিখুঁত শহরের ম্যাপ নিয়ে বসেছিলাম। এই উদাহরণটা বিষয়টাকে একেবারে পরিষ্কার করে দিল। সোর্সে শপ লাইফস্টাইল সেন্টার নামে একটা উদাহরণ দেওয়া হয়েছে। ওটা কি এই দুটো মানসিকতার মিশ্রণ, মানে হাইব্রিড মডেলের উদাহরণ? হ্যাঁ, ওই উদাহরণটা চমৎকার। সেখানে একটা পুরনো জায়গাকে পুনরুজ্জীবিত করে নতুন বাণিজ্যিক ও কমিউনিটি স্পেস তৈরি করা হচ্ছে। এর মধ্যে যে নির্মাণ প্রকল্পটি ছিল, অর্থাৎ বিল্ডিং বানানো, সেটা ছিল প্রেডিক্টিভ। কারণ বিল্ডিংয়ের কাঠামো, পিলার, ছাদ এগুলোর ডিজাইন তো আর প্রতিদিন বদলাবে না। একটা চূড়ান্ত ব্লুপ্রিন্ট দরকার। কিন্তু সেই বিল্ডিংয়ে কোন দোকান আসবে, তাদের চাহিদা কি হবে, বা কিভাবে সেটার মার্কেটিং করা হবে, সেই কাজগুলো তো আর অতটা স্থির নয়। একদম। এর বিক্রয় এবং বিপণন প্রকল্পটি ছিল অ্যাডাপটিভ, কারণ এটা বাজারের অবস্থা, গ্রাহকদের চাহিদা এবং কোন ভাড়াটিয়া কেমন দোকান চান তার উপর নির্ভর করে ক্রমাগত পরিবর্তিত হচ্ছিল। এই দুটি ভিন্ন পদ্ধতির প্রকল্প মিলে পুরো উদ্যোগটি একটি হাইব্রিড মডেলের দারুণ উদাহরণ। এটা দেখায় যে বাস্তব জগতে আমাদের প্রায়ই এই দুই মানসিকতার মধ্যে ভারসাম্য রেখে চলতে হয়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে পরিকল্পনা স্থির বা নমনীয় হতে পারে, কিন্তু যে কোনো পরিকল্পনার একেবারে মূলে থাকে একটা জিনিস, স্কোপ বা কার্যপরিধি। অর্থাৎ আমরা ঠিক কি করতে চলেছি এবং কি করব না। সোর্সে প্রজেক্ট স্কোপ এবং প্রোডাক্ট স্কোপের মধ্যে পার্থক্য করা হয়েছে। এটা প্রায়ই গুলিয়ে যায়। হ্যাঁ, এবং এটা বোঝা খুব জরুরি। প্রজেক্ট স্কোপ হল কি, মানে হোয়াট, অর্থাৎ চূড়ান্ত পণ্য বা পরিষেবাটা কেমন হবে, তার বৈশিষ্ট্য কি। শপ লাইফস্টাইল সেন্টারের ক্ষেত্রে প্রজেক্ট স্কোপ হল সম্পূর্ণ পুনরুজ্জীবিত একটি কাস্টমাইজড বাণিজ্যিক এবং কমিউনিটি স্পেস। এটা হলো আমাদের গন্তব্য। আর প্রজেক্ট স্কোপ হল সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের যে পথটা পাড়ি দিতে হবে, সেই পুরো যাত্রাটা। একেবারে নিখুঁত উপমা। প্রজেক্ট স্কোপ হল কিভাবে, মানে হাও, অর্থাৎ সেই পণ্য বা পরিষেবাটি তৈরি করার জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ। শপ লাইফস্টাইল সেন্টারের ক্ষেত্রে প্রজেক্ট স্কোপের মধ্যে নির্মাণ কাজ এবং বিক্রয় ও বিপণনের প্রচেষ্টার দুটোই অন্তর্ভুক্ত। প্রোডাক্ট হল ফলাফল, আর প্রজেক্ট হল সেই ফলাফলে পৌঁছানোর প্রচেষ্টা। কিন্তু এই স্কোপ তো সবসময় পাথরে খোদাই করা থাকে না, তাই না? বিশেষ করে যখন প্রজেক্টটা খুব বড় আর দীর্ঘমেয়াদী হয়। মানে শুরুতেই সবকিছু বিস্তারিতভাবে জানা তো প্রায় অসম্ভব। এই অনিশ্চয়তাটা সামলানোর জন্য কি কোনো বিশেষ কৌশল আছে? অবশ্যই আছে, আর এটা অ্যাডাপটিভ মানসিকতার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। কৌশলটির নাম রোলিং ওয়েভ প্ল্যানিং। এর মূল ধারণাটি খুব সাধারণ কিন্তু কার্যকর। যে কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, মানে নিকট ভবিষ্যতের কাজগুলো, সেগুলো সমুদ্রের ঢেউয়ের মতো আমাদের খুব কাছে এবং পরিষ্কার। তাই সেগুলোর পরিকল্পনা আমরা বিস্তারিতভাবে করি। আর যে কাজগুলো অনেক দূরে, সেগুলো দিগন্তের ঢেউয়ের মতো অস্পষ্ট। ঠিক তাই। দূর ভবিষ্যতের কাজগুলো আমরা একটি উচ্চ স্তরে বা হাই লেভেলে পরিকল্পনা করি। সময়ের সাথে সাথে যখন আমরা এগোতে থাকি এবং আরও তথ্য পাই, তখন দূরের অস্পষ্ট ঢেউগুলো কাছের ঢেউয়ের মতো পরিষ্কার হতে থাকে এবং আমরা সেগুলোর বিস্তারিত পরিকল্পনা করি। এই প্রক্রিয়াটিকে বলা হয় প্রোগ্রেসিভ এলাবোরেশন। এটা পরিকল্পনাকে জীবন্ত আর পরিবর্তনশীল পরিস্থিতিতে অনেক বেশি স্থিতিস্থাপক বা রেজিলিয়েন্ট করে তোলে। এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বা সবার কাছে সহজে তুলে ধরার জন্য
প্রোডাক্ট রোডম্যাপ এবং মাইলস্টোনের মতো কিছু টুলসের কথা সোর্সে বলা হয়েছে। এগুলো কিভাবে এই বড় চিত্রটা বুঝতে সাহায্য করে? প্রোডাক্ট রোডম্যাপ হলো অনেকটা গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউ। এটা আপনাকে পুরো যাত্রার একটা বড় চিত্র বা বিগ পিকচার ভিউ দেয়। এখানে শহরের অলিগলির বিস্তারিত তথ্য থাকে না, কিন্তু কোন বড় রাস্তা কোন দিকে গেছে, মূল গন্তব্যগুলো কোথায়, তার একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। এটি পণ্যের কৌশল, দিক নির্দেশনা এবং মূল লক্ষ্যগুলো দেখায়। আর মাইলস্টোন, এগুলো কি সেই স্যাটেলাইট ভিউয়ের মধ্যে পিন করা বিশেষ বিশেষ জায়গা? বলতে পারেন, মাইলস্টোন হল প্রকল্পের টাইমলাইনের নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ঘটনা। এগুলো নিজে কোনো কাজ নয়, বরং প্রকল্পের গুরুত্বপূর্ণ ঘটনা চিহ্নিত করে। যেমন কোনো একটা লম্বা সাফারের মধ্যে গুরুত্বপূর্ণ শহর বা চেকপয়েন্ট। প্রকল্পের ক্ষেত্রে এটা হতে পারে প্রকল্পের আনুষ্ঠানিক শুরু বা শেষ, কোনো গুরুত্বপূর্ণ পর্যালোচনার তারিখ বা কোনো পেমেন্ট পাওয়ার সময়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মাইলস্টোনের কোনো সময়কাল বা ডিউরেশন থাকে না। এটি একটি শূন্য সময়কালের মার্কার, একটা পতাকা পুঁতে রাখার মতো। বেশ, তাহলে দলগুলো আসলে কিভাবে এই রোডম্যাপ ধরে এগিয়ে যাওয়ার জন্য তাদের দৈনন্দিন কাজ পরিকল্পনা করে? এখানেও কি প্রেডিক্টিভ আর অ্যাডাপটিভ মডেলের মধ্যে পার্থক্য আছে? আকাশ-পাতাল পার্থক্য। প্রেডিক্টিভ মডেলে প্রজেক্ট ম্যানেজার অনেকটা একজন আর্কিটেক্টের মতো কাজ করেন। তিনি ক্লায়েন্টের থেকে প্রয়োজনীয়তা বা রিকোয়ারমেন্ট সংগ্রহ করেন এবং সেগুলোকে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বা WBS-এ নথিভুক্ত করেন। এটা অনেকটা একটা বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করার মতো, একটা ফ্যামিলি ট্রির মতো। এরপর তার উপর ভিত্তি করে সময়সূচি ও বাজেট তৈরি করেন। এটা অনেকটাই টপ ডাউন অ্যাপ্রোচ, যেখানে পরিকল্পনা ওপর থেকে নিচে আসে। আর অ্যাডাপটিভ মডেলের ব্যাপারটা তাহলে নিচ থেকে উপরে যায়? অনেকটাই। অ্যাডাপটিভ মডেলে প্রোডাক্ট ওনার একজন কিউরেটরের মতো কাজ করেন। তিনি ব্যবহারকারীদের চাহিদা শুনে ইউজার স্টোরির ওপর ভিত্তি করে একটি প্রোডাক্ট ব্যাকলগ বা কাজের তালিকা তৈরি করেন। ইউজার স্টোরি হল ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে লেখা ছোট্ট ছোট্ট ইচ্ছার বর্ণনা। যেমন, একজন ক্রেতা হিসেবে আমি আমার পছন্দের পণ্য তালিকায় যোগ করতে চাই, যাতে পরে সহজে খুঁজে পাই। এরপর দল সেই তালিকা থেকে নিজেদের ক্ষমতা অনুযায়ী কাজ বেছে নিয়ে একটি নির্দিষ্ট সময়কালের, ধরুন 2 সপ্তাহের একটি ইটারেশন বা স্প্রিন্টের পরিকল্পনা করে। এটি অনেক বেশি সহযোগিতামূলক এবং চলমান একটি প্রক্রিয়া। তাহলে মনে হচ্ছে সবকিছুর মূলে রয়েছে ওই রিকোয়ারমেন্টস বা প্রয়োজনীয়তা বোঝা। কিন্তু সোর্সে একটা বেশ মজার কথা বলা হয়েছে। প্রশ্নটা ছিল, একটি প্রকল্প কি রিকোয়ারমেন্টস দিয়ে শুরু হয়? উত্তরে বলা হয়েছে হ্যাঁ, কিছুটা, হয়তো। এই দ্বিধার কারণ কি? কারণ বাস্তব দুনিয়া সাদা কালো নয়। প্রেডিক্টিভ প্রকল্পের ক্ষেত্রে উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই। কাজ শুরু করার আগেই বিস্তারিত রিকোয়ারমেন্টস নির্ধারণ করা হয়। কিন্তু অ্যাডাপটিভ প্রকল্পের ক্ষেত্রে আমরা ইউজার স্টোরি দিয়ে শুরু করি, যার রিকোয়ারমেন্টস সম্পর্কে ভাবার একটি ভিন্ন উপায়। এগুলো স্থির নয় এবং সময়ের সাথে বিকশিত হয়, তাই সরাসরি হ্যাঁ বা না বলা কঠিন। এইসব বৈশিষ্ট্য তীর্থহীন, পরীক্ষাযোগ্য, সম্পূর্ণ শুনতে তো দারুণ লাগে, কিন্তু বাস্তবে কি এমন নিখুঁত রিকোয়ারমেন্ট লেখা সম্ভব? আমি এমন অনেক প্রজেক্ট দেখেছি যেখানে ক্লায়েন্ট নিজেই ঠিকমতো জানেন না তিনি আসলে কি চান। সেক্ষেত্রে কি হবে? এটাই তো আসল চ্যালেঞ্জ। আর এখানে অ্যাডাপটিভ পদ্ধতিগুলো এগিয়ে আসে। যখন ক্লায়েন্ট নিজেই অনিশ্চিত, তখন শুরুতেই সব রিকোয়ারমেন্টস চূড়ান্ত করার চেষ্টা করাটা বোকামি। তার চেয়ে বরং ছোট একটা অংশ তৈরি করে ক্লায়েন্টকে দেখানো এবং তার মতামত নেওয়া অনেক বেশি কার্যকর। এই প্রক্রিয়াতেই রিকোয়ারমেন্টসগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। তবে যখনই কোনো রিকোয়ারমেন্ট লেখা হবে, সোর্স অনুযায়ী তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকা উচিত। যেমন, এটি অবশ্যই দ্ব্যর্থহীন হতে হবে, পরিমাপযোগ্য এবং পরীক্ষাযোগ্য হতে হবে, যাতে পরে গিয়ে তর্কাতর্কির সুযোগ না থাকে যে কাজটা ঠিকমতো হয়েছে কিনা। আজকের আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে পরিষ্কার হলো, প্রজেক্ট পরিকল্পনা কোনো কঠোর নিয়মের সেট নয়, বরং এটা একটা মানসিকতার প্রতিফলন। প্রকল্পের প্রকৃতির উপর নির্ভর করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি একটা নিখুঁত ব্লুপ্রিন্ট বানাবো নাকি একটা পরিবর্তনশীল ম্যাপ নিয়ে যাত্রা শুরু করব। একদম। এটা কোনো এক মাপ সবার জন্য উপযোগী সমাধান নয়। আমরা এতক্ষণ ধরে কাজের পরিকল্পনা, স্কোপ আর ডকুমেন্ট নিয়ে কথা বললাম।
সবই খুব যান্ত্রিক। কিন্তু প্রজেক্ট তো চালায় মানুষ, কোনো যন্ত্র নয়। আমার মনে একটা প্রশ্ন আসছে, এই পিএমআই সোর্সে কি মানুষের পরিকল্পনা, মানে দলের রসায়ন বা টিমওয়ার্ক নিয়ে কিছু বলা হয়েছে, নাকি পুরোটাই শুধু কাজের তালিকা আর সময়সূচি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর এর উত্তর হল হ্যাঁ, বলা হয়েছে। অ্যাডাপটিভ পদ্ধতির ক্ষেত্রে টিম চার্টার নামে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট ডকুমেন্টের উল্লেখ রয়েছে। এই টিম চার্ট কোনো কাজের তালিকা নয়, এটা নির্ধারণ করে দলের সদস্যরা কিভাবে একসাথে কাজ করবে, তাদের মূল্যবোধ কি হবে, মতের অমিল হলে তারা কিভাবে তার সমাধান করবে এবং তারা কিভাবে একসাথে সিদ্ধান্ত নেবে। এটা হলো দলের নিজস্ব সংবিধান। তার মানে কাজের পরিকল্পনার পাশাপাশি সম্পর্কের পরিকল্পনাও জরুরি। ঠিক পাই। আর এখানেই আমি আজকের আলোচনার শেষে একটা ভাবনার বিষয় যোগ করতে চাই। আমরা প্রায়ই একটা প্রকল্পের সাফল্যকে তার বাজেট, সময় এবং স্কোপ দিয়ে মাপি। কিন্তু একটা প্রশ্ন আমাদের নিজেদের করা উচিত, একটি প্রকল্পের সাফল্য শুধুমাত্র কাজের নিখুঁত পরিকল্পনার উপর কতটা নির্ভর করে, আর সেই কাজটা যে মানুষগুলো করবে তারা কিভাবে একসাথে কাজ করবে সেই মানবিক দিকটির পরিকল্পনার উপর কতটা নির্ভর করে। কাজের তালিকার বাইরে গিয়ে দলের অভ্যন্তরীণ বিশ্বাস আর সহযোগিতার কাঠামো তৈরি করাটা আসলে কতটা জরুরি। হয়তো সেরা পরিকল্পনা সেটাই যেটা শুধু কাজকে নয়, মানুষগুলোকেও একসাথে ধরে রাখে।